আজকে আওয়ামী লীগের কি অবস্থা, আওয়ামী লীগের আজকে যে অবস্থা, আপনি যদি আমার নেতা কর্মীদেরকে মিটিং আসতে বাধা দেন, মিছিলে যেতে বাধা দেন, রাজনীতি করতে বাধা দেন, আপনাদের অবস্থা আওয়ামী লীগের চেয়ে খারাপ হবে শেষ হবে ইনশাআল্লাহ। শুধু বিএনপি আর বিএনপির মারামারি, রক্তারক্তি আর ঘোরাঘুরিতে মোট 118 জন মারা গিয়েছে। তাহলে যারা শুধু ক্ষমতার দ্বন্দ্বে, টাকার দ্বন্দ্বে, চাঁদাবাজির দ্বন্দ্বে, দখলের দ্বন্দ্বে নিজেদের 118 জন নেতা কর্মীকে হত্যা করতে পারে, তাদের হাতে এই দেশ নিরাপদ থাকতে পারে না। বিএনপির সেই সব অত্যাচারী জালিমদের উদ্দেশ্যে বলতে চাই, নিজের ভাইদের খুন করতে আপনার হাত কাঁপে নাই, কিন্তু মনে রাখবেন আমার এনসিপির ভাইদের দিকে চোখ তুলে তাকালে, তাদের গায়ে হাত তুললে ওই হাত আমরা ঐক্যবদ্ধ হবে জনগণকে সাথে নিয়ে ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। তারেক রহমানের দ্বারা আর বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব নয়, এটা আমরা বুঝে গিয়েছি। এবং তারেক রহমান সমাজের সবচেয়ে যারা খারাপ লোক তাদেরকে হলো পার্লামেন্টে নিয়ে গিয়েছেন। আমরা যখন ছবিতে দেখি তারেক রহমানের আশেপাশে সবচেয়ে অভদ্র লোকগুলা তারেক রহমানের আশেপাশে থাকে, যারা হলো খাল কাটার নামে বিশাল বিশাল মেগা প্রজেক্টের দুর্নীতি শুরু করছে। প্রিয় তারেক রহমান, আমরা জানি এক সময় আপনি খাম্বা লাগিয়েছেন, এই যে আমাদের এখানে কারেন্ট নাই, এখন পুরা বাংলাদেশে খাম্বা আছে কিন্তু কারেন্ট নাই। কেন নাই আমরা জানি না, আসলে জানি না একটা কারণে। আমাদের প্রথমে তারা বলেছিল বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নাই, পরে আমরা যখন পেট্রোল পাম্পে গেলাম দেখলাম জ্বালানি নাই, আপনারাও ভুক্তভোগী ছিলেন। সরকার বলে তেল আছে, পেট্রোল পাম্পে যে তেল নাই, কয়েকদিন পরে লিটারে বাড়িয়ে গেল 45 টাকা করে, তখন হুড় হুড় করে পেট্রোল পাম্পে তেল আসা শুরু করলো। বিএনপির সিন্ডিকেট হলো এই তেলটা আটকে রাখছিল। এবার চিন্তা করেন এই এক ধাপ্পাবাজিতে তারা কত হাজার কোটি টাকা জনগণের পকেট মেরে নিয়ে গিয়েছে। এখন আমরা এই জনগণের কথাগুলা বলি, এগুলা বলতে গেলে আমাদের উপরে হলো লাঠির আঘাত আসে। এই যে গতকালকে এখানে ছাত্রদের পোলাপাইন বিভিন্ন জনে বলছে যে এখানে কাউকে নিয়ে কথা বলা যাবে না। তুমি সারাদিন মাদক ব্যবসা করো, চুরি, বাটপারি, দুর্নীতি, মেয়েদের ধর্ষণ করো, তোমার এগুলো যদি আমরা না বলি, ভালো কোনো আমল নামা আমাদেরকে দাও, তাহলে আমরা বলি যে ছাত্র দলের একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। বাংলাদেশকে জানিয়ে দিতে হবে, ওই সংসদে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীরা যখন বলে দেশে বিদ্যুতের সংকট নাই, লোডশেডিং নাই, এগুলো শুধু ভাওতাবাজি আর প্রচারণা ছাড়া কিছুই না। আমরা আপনাদেরকে বলি, আওয়ামী লীগের প্রতারণার রাজনীতি করে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আপনারা যদি একই পথ অনুসরণ করেন, আপনাদের পরিণতি তাদের চেয়েও খারাপ হবে। এবার সরকারি অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী আছে, তাদের কথা একটু বলতে চাই। হত্যা সরকারি কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তারা নিজেদেরকে যতটা কর্মকর্তা কর্মচারী হিসেবে পরিচয় দেয়, যতটা জনগণের সেবক হিসেবে পরিচয় দেয়, কিছু কিছু এমন লোক আছে তারা নিজেদেরকে তার চেয়ে বেশি বিএনপির নেতা হিসেবে পরিচয় দেয়। ভাইরা, আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই, আওয়ামী লীগের দিকে তাকানো লাগবে না, এনসিপি জামাতের দিকে তাকানো লাগবে না, আপনার বিএনপির দিকে তাকান। যাদের আপনি অন্যভাবে দালালি করেন, চাটুকারিতা করেন। গতকালকে এই বিএনপি সরকার 14 সালে ওই রাতের নির্বাচন করা, ভোট চুরির নির্বাচন করা 32 জন ডিসিকে বাধ্যতামূলক চাকরি থেকে বরখাস্ত করেছে। তাহলে আজকে যারা আপনারা বিএনপির দালালি করছেন, জনগণের প্রতি দায়িত্ববোধ ভুলে গিয়েছেন, অন্য দলের সাথে অত্যাচারী হিসেবে ব্যবহার করছেন। মনে রাখবেন, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই, বিএনপি আজকে আছে, বিএনপি না থাকতে পারে, কিন্তু আপনার মতো দালালদেরকে বাংলাদেশের মানুষ চিহ্নিত করে রাখবে ইনশাআল্লাহ। আপনি পুলিশে থাকেন, আপনি প্রশাসনে থাকেন, আপনি রাজনীতি করেন, যারা অন্য হিসেবে দলের দালালি করবেন, চাটুকারিতা করবেন, অন্য দলের মানুষদের উপরে জুলুম করবেন, নির্যাতন করবেন, মনে রাখবেন পাপ কিন্তু পাপকেও ছাড়ে না। আপনাদের পাপের পাল্লা ধীরে ধীরে ভারী হইতেছে। আমার এখানে এনসিপি যার ইচ্ছা সেই করবে, সনাতনী হোক, মুসলিম হোক, অন্য যে কোনো ধর্মের হোক। আপনি যদি বিএনপি করেন দেখে তাদেরকে বাধা দেন,
মনে রাখবেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যখন আপনাকে বাধা দিয়েছিল আপনার কি অবস্থা হয়েছিল, আজকে আওয়ামী লীগের কি অবস্থা, আওয়ামী লীগের আজকে যে অবস্থা। আপনি যদি আমার নেতা কর্মীদেরকে মিটিং আসতে বাধা দেন, মিছিলে যেতে বাধা দেন, রাজনীতি করতে বাধা দেন, আপনাদের অবস্থা আওয়ামী লীগের চেয়ে খারাপ ভাবে শেষ হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে শুধু কিছু কথা বলি, যারা জুলুমকারী তারা জুলুম করবে, কিন্তু জুলুমে যদি চুপ হয়ে যান তাহলে সারা জীবন জুলুমের মধ্যে দিয়ে যাইতে হবে। মনে রাখবেন যেদিন আপনারা ঘুরে দাঁড়াবেন, প্রতিবাদ করবেন, যে চাঁদাবাজ বলবেন, ক্ষমতার অপব্যবহারকারী ক্ষমতার অপব্যবহারী বলবেন, দলের দালাল বলবেন, ওই দিনই আমার এই আজমেরীগঞ্জ ঠিক হবে, ওই দিনই হবিগঞ্জ ঠিক হবে, ওই দিনই বাংলাদেশ ঠিক হবে। আমরা আপনাদেরকে একটা তথ্য দিয়ে আমি শেষ করব। বিগত 2 বছরে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় মোট মারা গিয়েছে 213 জন। শুধু রাজনৈতিক সহিংসতা, অ্যাক্সিডেন্ট এগুলো না, কোন রোগের শোকে না। এই 213 জন যে মারা গিয়েছে তার মধ্যে শুধু বিএনপি আর বিএনপির মারামারি, রক্তারক্তি আর খুনাখুনিতে মোট 118 জন মারা গিয়েছে। তাহলে যারা শুধু ক্ষমতার দ্বন্দ্বে, টাকার দ্বন্দ্বে, চাঁদাবাজির দ্বন্দ্বে, দখলের দ্বন্দ্বে নিজেদের 118 জন নেতা কর্মীকে হত্যা করতে পারে, তাদের হাতে এই দেশ নিরাপদ থাকতে পারে না। বিএনপির সেই সব অত্যাচারী জালিমদের উদ্দেশ্যে বলতে চাই, নিজের ভাইদের খুন করতে আপনার হাত কাঁপে নাই, কিন্তু মনে রাখবেন আমার এনসিপির ভাইদের দিকে চোখ তুলে তাকালে, তাদের গায়ে হাত করলে ওই হাত আমরা ঐক্যবদ্ধ হবে জনগণকে সাথে নিয়ে ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। কোন চোর, বাটপার, চাঁদাবাজ, ধান্দাবাজ কাউকে আর আগামীতে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই সাহস রাখবেন, মনে রাখবেন আমরা এনসিপি করতে পারি, অন্য কেউ অন্য দল করতে পারে, কিন্তু যদি আমরা সঠিক কথা বলি, সত্য কথা বলি, ন্যায়ের পক্ষে থাকি, আপনাদেরকে প্রকাশ্যে হোক মনে মনে হোক আমাদের সাথে থাকতে হবে। কারণ আপনি যদি নিজে ন্যায়ের পক্ষে থাকতে না পারেন, সত্যের পক্ষে থাকতে না পারেন, এই সমাজে কোনদিন ন্যায় প্রতিষ্ঠিত হবে না। লড়াইটা নিজের বিবেক বোধ দিয়ে শুরু হইতে হবে, নিজের সিদ্ধান্ত দিয়ে শুরু হইতে হবে। আজমেরীগঞ্জবাসী আজকে হয়তো এখানে 800 থেকে 1000 মানুষ আছেন, কিন্তু আমরা মনে করি আমরা যদি সঠিক পথে থাকি, আপনাদের এই সন্তানেরা আপনাদের যদি আস্থার আমানতের খেয়ালত না করে, হয়তো 1 বছর পর যেদিন আমরা আসবো সেই দিনে আজমেরীগঞ্জে 20,000 মানুষ নিয়ে আমরা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমাদের জীবন দিয়ে আপনাদের আস্থা, আপনাদের ভোটের আমানত রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের সকল অপকর্মকারীদের আতঙ্ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী মুখ্য সমন্বয়ক, আমাদের চাঁদাবাজদের ত্রাস, অপকর্মকারীদের ত্রাস জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা ক্যামেরার সুযোগ দাও আপনারা ওনাদের কথা তাল দিন না, তাই হবে। ভালো মাইক সার্ভিস আজমেরীগঞ্জবাসী, আপনারা হবিগঞ্জের সূর্য সন্তান, আমরা আপনাদের কাছে এসেছি আজকে দোয়া নেওয়ার জন্য, আপনাদের কষ্টগুলো শোনার জন্য, কি অবস্থায় আছেন আপনারা। গণ অভ্যুত্থানের পরে আমরা পদযাত্রা করি,
বিভিন্ন জেলায় জেলায় গিয়েছিলাম, মানুষের সাথে কথা বলেছিলাম। এবার হলো আমরা বিভিন্ন উপজেলায় যাচ্ছি, মানুষের সাথে কথা বলতেছি। আমরা মানুষকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা একদম মানুষের হলো ঘরের দরজা পর্যন্ত যাব। আমরা ইনশাল্লাহ এর পরের বারে ইউনিয়ন পর্যন্ত যাব, গ্রামে গ্রামে যাব, গ্রামে যাওয়ার পরে ঘরে ঘরে যাব। আমিও একজন গ্রামের সন্তান। বাবা অনেক কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে। যখন আমাদের স্বপ্ন ছিল যে আমরা একটা চাকরি পাবো, কিন্তু সেই সময়কালে যদি কেউ চাকরির পরীক্ষা দিত, চাকরির পরীক্ষাতে ছাত্রলীগ যুবলীগ কোটায় হলো তাদের চাকরির নিয়োগ হতো, সবচেয়ে যে ভালো রেজাল্ট করত বাংলাদেশে হলো সে গত 17 বছরে চাকরি পায়নি। সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে বলেছিলাম বাংলাদেশে এই পরিবর্তন করতে হবে। মানুষ অনেক দুঃখ কষ্টে আছে। আমরা যদি 53 বছর পরে, যে কারণে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হইলাম, যে আমাদের বাংলাদেশে এত সম্পদ আছে, এগুলো যদি আমরা কাজে লাগাইতে পারি, বাংলাদেশের মানুষ খুব ভালো থাকবে। পাকিস্তান রাষ্ট্র যেভাবে আমাদের বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে গিয়েছিল, সেই পাকিস্তান রাষ্ট্রের চরিত্র পরবর্তীতে যারা শাসক গোষ্ঠী বাংলাদেশের ক্ষমতায় এসেছে তাদের মধ্যে আমরা বিন্দুমাত্র পরিবর্তন দেখতে পাইনি। শেখ মুজিব ক্ষমতায় আসলো। শেখ মুজিব আসার পরে বাংলাদেশে কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের ভিত্তিতে একটি রাষ্ট্র হবে, যে রাষ্ট্রটা আওয়ামী লীগের রাষ্ট্র হবে না। কারণ মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগ করে নাই, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ গুলো পালায়া ছিল ভারতে। মুক্তিযুদ্ধ করেছে বাংলাদেশের কৃষক, শ্রমিক, জনতা। অনেকে লুঙ্গি পরে অস্ত্র নিয়ে ট্রেনিং নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। আওয়ামী লীগ হলো ভারতে পালিয়ে সেখানে হলো লাক্সারি লাইফ লিড করছে। ভারতের বিভিন্ন জায়গায় বাংলাদেশের মানুষ যখন লড়তে ছিল সেখানে তারা ঘোরাফেরা করেছে। এরপরে দেশে এসেছে তারা, দেশে আইসা প্রথমে হিন্দু ভাইদের জমির উপরে তারা দখল বসাইল। যে হিন্দু ভাইরা একটা সময় মুসলিম লীগ ছিল, নাম পরিবর্তন করে আওয়ামী লীগ হয়েছে, হিন্দু ভাইরা মনে করছে এটা সেকুলার দল হয়ে গেছে, এরা তো খুব ভালো। কিন্তু যারা আসলে দখলবাদ, এদের কোন ধর্মীয় পরিচয় নাই, এগুলা বিএনপির মধ্যে আছে, সব দলের মধ্যে আছে, ধর্মকে মাঝে মধ্যে ব্যবহার করে। কিন্তু আমি এদের একটা পরিচয় দিতে চাই, এদের নাম হলো আসলে সন্ত্রাসী। এই সন্ত্রাসীরা কখনো হিন্দুদের বাড়িঘর দখল করেছিল সেই সময়, কখনো জনগণের উপর অত্যাচার করেছিল। শেখ মুজিব ওই সময়কালে আধারটা শেষ হোক, আধারটা শেষ হয়ে আমরা 10 মিনিট কথা বলে দিতে নিই। dari bay. Terus ada aynen sağ ol. Tamam.
আর পরবর্তীতে আমরা ক্ষমতায় পাইলাম সেনা ভাই একটু করলাম জনতার একটা গণ অভ্যুত্থান হলো। ইয়াল্লাহ এরপরে মনে করলাম বাংলাদেশ পরিবর্তন হবে। সেখানে জিয়াউর রহমান এসে বিজিএফআই গঠন করলো, ক্যান্টনমেন্টে সহযোগিতা নিয়ে একটা দল বানাইল। এখন বিএনপি বড় বড় কথা বলে, সেই সময় প্রার্থী খুঁজে পাইতো না যে প্রার্থী করার জন্য, কেউ করতো না এই দল। খালেদা জিয়া এসে দলকে জনপ্রিয় করেছিল এবং 90-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, এরপরে ছাত্রদল শৃঙ্খল একটি সংগঠনে পরিণত হয়, যেখানে যারে পারে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে মানুষকে নিয়ে গেছে। ক্যাম্পাস গুলোতে ভালো শিক্ষিত লোক বের হয় নাই, ক্যাম্পাস গুলোতে তারা মারামারি করেছে, সন্ত্রাস করেছে এবং বাংলাদেশ সামগ্রিকভাবে পিছিয়ে গেছে। আমরা যে স্বপ্নের বাংলাদেশ 53 বছর আগে দেখেছিলাম, চিন্তা করেছিলাম, সেই 53 বছর পরে আমরা সেই স্বপ্নের বাংলাদেশটা খুঁজে পাইনি। আপনাদের যদি আজকে বিশ্বাস না হয়, আপনি আজকে এখানে উপজেলা হেলথ কমপ্লেক্সে যাবেন, গিয়ে দেখবেন ডাক্তার থাকলে নার্স থাকে না, নার্স থাকলে ডাক্তার থাকে না। সরকারি টাকায় ওষুধ দেওয়ার কথা, সে ওষুধ তো দূরের কথা, সেখানে হসপিটাল গুলোতে গেলে যে গন্ধ ছড়ায়, এই গন্ধের কারণে হলো হসপিটালের ভিতরে ঢোকা যায় না, ওয়াশরুম গুলো এত বিশ্রী। আপনি এখানে রেজিস্ট্রার অফিস যেটা আছে, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতির আখড়া, জমির মালিকানা আপনার, আপনাকে এত ঘুরায় তারা, পায়ের উপর পা তুলে বসে এবং নিজেদের দাবি করে সরকারি কর্মকর্তা কর্মচারী, আর হলো আপনার ট্যাক্সের টাকায় কিন্তু তার বেতন হয়। এগুলাকে আসলে বাংলাদেশে কি করা উচিত আমরা জানি না, তবে এগুলাকে পরিবর্তন করা উচিত। আপনি এখানে স্কুল কমিটিতে যাবেন, টিচাররা ভালো মতন ক্লাস নেয় না। আপনি একটা বাচ্চা আছে আপনার, আপনি অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করাচ্ছেন, বাসায় একটু কষ্ট করে জিজ্ঞেস করবেন, বাবা তুমি কি শিখেছ? অঙ্কও পারে না, বাংলাও পারে না, ইংরেজিও পারে না, শুধু স্কুলে যায় আর আসে। কারণ স্কুলে যে ম্যানেজিং কমিটির সভাপতি, ও হলো রাতে মানুষের ব্যবসা করে। তারপরে মসজিদ কমিটির যে সভাপতি, ও হলো তো নামাজ তো পড়ে না, উল্টা পাল্টা করে ঘুরে বেড়ায়। বাজার কমিটির যে সভাপতি, সে হলো বাজার কমিটির সভাপতি হয়ে এমন এক মনে হয়েছে তাকে আর কেউ কাজ করতে পারে না। পুরা বাংলাদেশে একই চিত্র। সে হলো ব্যবসায়ীদের পক্ষে দাঁড়াবে, সে উল্টা হলো দিকে যাওয়া পিছনে পিছনে ঘুরে। এজন্য আমরা বলবো, এই যে আপনাদের এই ব্যবস্থা আছে, আপনারা এখানে চিন্তা করেন, আজকের যুগে কোনো আমি পরিবর্তন দেখি নাই, কোন উন্নয়ন দেখি নাই। আমার যা মনে হয়েছে আপনারা অনেক কষ্টে আছেন এখানে, এবং এখানে অনেক চর আছে। চরের মানুষগুলো যাতায়াত থেকে শুরু করে জীবন যাত্রা, পকেটে অনেকের টাকা নাই। এখানে অনেক তরুণ প্রজন্ম আছে, তাদের কোনো কর্মসংস্থান নাই। আমি একটা সময় চাকরির সুবাদে হবিগঞ্জে আসতাম, কারণ আমি যে কোম্পানিতে ছিলাম, আমার আন্ডারে 500 কোটি টাকার একটা বিজনেস ছিল। তো সেই বিজনেসটা যে প্রোডাকশন হাউস, এটা দেখার জন্য মাঝে মধ্যে আমি ভিজিটে আসতাম। তো সেখানে হবিগঞ্জের প্রচুর ছেলে পেলে হলো ওই ফ্যাক্টরিতে কাজ করতো। তো আমি একদিন মাঝে মধ্যে ফ্যাক্টরি যখন ভিজিটে বের হইতাম, তাদের সাথে কথা বলতাম। তাদের বেতন ছিল 8 থেকে 10,000 টাকা। একদিন আমাদের ফ্যাক্টরিতে একটা বড় ঝামেলা হয়েছে, মেশিনের মধ্যে একটা ছেলের হাত ঢুকে গেছে। তো ফ্যাক্টরির যিনি, উনি বলতেছে যে ওনার ক্ষতিপূরণ এই টাকাটা দিলেই হবে। আমি তখন একটু প্রতিবাদ করলাম, ওনার হাত চলে গিয়েছে, ওনার ক্ষতিপূরণ তার বাইরে দিতে হবে। তো বাংলাদেশের যারা ফ্যাক্টরির মালিক, তারা কিন্তু ভালো মানুষ না। এখন ওই সময় আমি চিন্তা করতাম, আরে হবিগঞ্জের মানুষ এত গরিব, 8 থেকে 10,000 টাকায় কাজ করে, আর হবিগঞ্জের জায়গাতে যেই লোকটা ফ্যাক্টরি দিছে, সে এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের সকলের উন্নয়ন হলো যেই হবিগঞ্জের মাটিতে যেই ফ্যাক্টরির মালিকরা হলো টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে, কিন্তু হবিগঞ্জবাসীর আর কোন উন্নয়ন হইল না। সেই জন্য আমরা চিন্তা করলাম,
দেখেন আপনাদের কত অসহায়, আপনাদের ছেলেপোলাকে তারা ব্যবহার করলো 8 থেকে 10,000 টাকা, আপনার এখানে সে জমিন ব্যবহার করলো, আপনার এখানে সে গ্যাস ব্যবহার করলো, আপনার এখানে সে বিদ্যুৎ ব্যবহার করলো, আপনার এখানে নদীগুলা নষ্ট করে গেল, সব দিকেই আপনি প্রতারিত। আপনার এই প্রতারিত হওয়ার, আপনি যে প্রতিনিয়ত মজলুম হচ্ছেন, এটা সংসদে দাঁড়িয়ে বলার জন্যই কিন্তু এমপিদেরকে পাঠানো হয়েছে। কিন্তু ঢাকায় যাদেরকে আপনারা পাঠিয়েছেন, তারা গিয়ে যেই ব্যবসায়ীরা আপনাদের উপরে প্রতিনিয়ত অত্যাচার করে, তাদের সাথে গুলশানে বসে বসে মজ মাস্তি করে, এবং যেখানে জনগণের পক্ষে দাঁড়ানোর কথা তাদেরকে, সেখানে জনগণের পক্ষে না দাঁড়িয়ে মালিক পক্ষের পক্ষে দাঁড়াচ্ছে। এখন তারা আপনাদের ভাগ্য পরিবর্তন করবে কে? এসব জিকে গাউস এমপি মন্ত্রী যারা আছে বাংলাদেশের, এরা আপনার ভাগ্য পরিবর্তন করবে না। আজকে আপনি শপথ নিন যে আপনার ভাগ্য আপনারই পরিবর্তন করতে হবে। আপনারা হবিগঞ্জে আন্দোলন শুরু করেন যে তোমরা মালিকরা যারা আছো, হবিগঞ্জে যদি বিদ্যুৎ ব্যবহার করো, হবিগঞ্জে যদি জমি ব্যবহার করো, তাহলে হবিগঞ্জের এখানে যারা সন্তান আছে এদেরকে 60% চাকরি দিতে হবে, এদের বেতন কাঠামো বাড়িয়ে দিতে হবে। নাহলে তুমি হবিগঞ্জে হলো এখানে ব্যবসা করতে পারবা না, সেখানে ব্যবসা করে সব নিয়ে যাবে, আর আপনি দেখে দেখে আঙ্গুল চুষবেন, এটা তো হইতে পারে না। এবং আজকে যখন আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামে আসার সময় অনেক লোককে বাধা দেওয়া হয়েছে, এবং আপনারা অনেক সাহসী মানুষ যারা এখানে এসেছেন, এই এলাকায় অনেক হিন্দু ভাই আছে যাদেরকে বলছে, অনেক ধমক দেওয়া হয়েছে, ওই যে ওইদিকে 200-300 জন দাঁড়িয়ে আছে, কিছু হলো জিকে গাউসের গুন্ডা বাহিনী। তো জিকে গাউস ভাই, আপনার ওই সময় হলো বউ হলো প্রেস মিটিং করতো যে জিকে গাউস ভাইকে জেলে জেলে ঘুরাবেন না, একটু মুক্তি দেন, কান্না করে বিভিন্ন জায়গায় বেড়াইতো। তা আপনি যেই পরিস্থিতির মধ্য দিয়ে আপনার বউ গিয়েছে, আপনি যদি সেই পরিস্থিতি এখন এসে হবিগঞ্জের এখানে বাস্তবায়ন করেন, আপনাকে তো আমরা ভালো মানুষ বলতে পারি না। আপনাকে ভালো মানুষ বলতে পারি? আমরা এখানে শুনতে পাচ্ছি বিএনপির যারা নেতা কর্মী আছে এরা মাদকের ব্যবসা করে, এবং মাদকের ব্যবসা করে আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, এবং প্রশাসনও তাদেরকে কিছু বলতে পারে না। কিছু বললে আমি বিএনপির অমুক নেতা, আমি বিএনপির সভাপতি, আমি বিএনপির সহসভাপতি, এই ধরনের কথা বলে প্রশাসনকে তারা জিম্মি করে রাখছে। পুরা দেশে বিএনপির নেতৃত্বে নতুন করে 5 তারিখের পরে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, আর এখন তো নির্বাচনের পরে তারা অবৈধ মাদক ব্যবসাতে একভাবে বিএনপির অর্থনৈতিক ইনকাম হয়ে গিয়েছে। পুরো বাংলাদেশে বিএনপি এখন সবচেয়ে বড় একটাই কাজ তাদের, সেটা হলো মাদক ব্যবসা। আমরা বলবো ভাই, এই মাদক ব্যবসা ছাড়েন, বাংলাদেশকে নষ্ট করিয়েন না। দরকার হয় যদি কাজ না থাকে সীমান্ত পাহারা দেন, যদি আরো কাজ না থাকে, এখনো বিভিন্ন আওয়ামী লীগের সন্ত্রাসীগুলা বিভিন্ন জায়গায় পালায় আসে, এগুলোকে একটু দৌড়ানি দেন। আল্লাহ রাস্তায় বিএনপি নেতা কর্মীদেরকে বলবো মাদক ব্যবসা ছেড়ে দেন। এই মাদক ব্যবসার মাধ্যমে কিন্তু বাংলাদেশটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা এখানে জানেন আপনাদের কি উপজেলা, জেলা প্রশাসকে লোক বসানো হয়েছে? হ্যাঁ হয়েছে। কে কাকে বসানো হয়েছে? বিএনপির লোককে বসানো হয়েছে। এখন পুরো বাংলাদেশে যতগুলা পৌরসভা আছে, যতগুলা জেলা প্রশাসক আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এগুলাতে ইলেকশন হওয়ার কথা ছিল। এই ইলেকশন হওয়ার কথাটা বাদ দিয়ে বাংলাদেশে একজন মুখোশ লেবাসধারী ভদ্রলোক সাজে, কিন্তু সে আসলে ভদ্রলোক না, তার নাম হলো মির্জা ফখরুল। সে একটা ক্রাইটেরিয়া সিলেক্ট করেছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি কোথাও কোনো ব্যক্তি নির্বাচনে হেরে গিয়েছে, তাকে গিয়ে মির্জা ফখরুল বলেছে, আসো গুলশান অফিসে আসো, আমাকে কিছু টাকা দাও, আমি তোমাকে জেলা প্রশাসক বানিয়ে দিচ্ছি। আরেকজনকে ডেকেছে, নির্বাচনে হেরেছো, কোনো সমস্যা নাই, তুমি আসো, তোমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়ে দিচ্ছি। এখন ভাই আপনি চিন্তা করেন, যেই লোকটাকে জনগণ নির্বাচনে বলেছে তোমাকে আমার দরকার নাই, মির্জা ফখরুল গুলশান অফিসে নিয়ে তারে বলছে তোমার আমার দরকার আছে। যেই লোকটা এখানে দর্শন করেছে, চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, সমাজে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে, 5 তারিখের পরে তার যন্ত্রণায় পুরো বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়েছিল, সেই মানুষকে নিয়ে মির্জা ফখরুল অফিসে নিয়ে পুরস্কৃত করেছে। এখন এটাতে সমস্যাটা কোন জায়গায় দেখেন, আপনার যদি আজকে একটা সন্তান হয়, অথবা আপনাদের ছোট ছোট বাচ্চা
যে রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট জন্ম নিবন্ধন, এটা কিন্তু আপনি একটা চেয়ারম্যান অফিসে গিয়ে করেন। ফলত চেয়ারম্যান অফিসে যদি করাপ্টেড বা দুর্নীতিগ্রস্ত লোক হয়, তাহলে ভারতীয় নাগরিকরা এসব বাংলাদেশের নাগরিক হয়ে যায়। আবার এই হলো প্রাণের লোভে অনেক বাংলাদেশি রোহিঙ্গা নাগরিক হয়ে যেতেছে, আবার অনেক রোহিঙ্গা নাগরিক বাংলাদেশ হয়ে যেতেছে। ফলত বাংলাদেশের যদি এই ধরনের জায়গা চলতে থাকে, তাহলে বাংলাদেশের আসলে সত্যিকারী নাগরিক কারা সেটাই আমরা খুঁজে পাইব না। এটা যদি খুঁজে না পাই, তাহলে বাংলাদেশের যে সিকিউরিটি, নিরাপত্তা, এই জায়গাটা ঠিক থাকবে না। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের এই যে নিরাপত্তা, বিভিন্ন লম্পট দুশ্চরিত্র লোকদের বিভিন্ন জেলা প্রশাসনে, উপজেলা এবং পৌরসভাতে তাদেরকে গুলশান অফিসে নিয়ে টাকার বিনিময়ে মির্জা ফখরুল বসিয়ে বাংলাদেশের নিরাপত্তাকে ভারতের হাতে ছেড়ে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা বলেছেন গত 17 বছর সবসময় বেগম খালেদা জিয়া বলে নাই যে গণতন্ত্র লাগবে। বিএনপি তো মিটিং মিছিল করেছে বাংলাদেশে গণতন্ত্র লাগবে। এখন তারা গণতন্ত্রের কথা ভুলে গিয়েছে। এখন যদি একমাত্র বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়োগের একমাত্র সমাধান হলো যে ও বিএনপি করছে কিনা। এখন বিএনপির কয়েকজন নেতার সাথে আমি কথা বললাম যে ভাই, আপনারা আম গাছ, গাছ গাছ যা আছে সবগুলোরে বিভিন্ন সরকারি অফিসে বসাচ্ছেন, ঝামেলাটা আসলে কি? বললো যে কিছু মানুষ এমপি হয়েছে, কিন্তু বঞ্চিত যে লোক, এটার দীর্ঘ তালিকা পড়ে গেছে। যদি তাদেরকে এই যে অসৎ দুশ্চরিত্র, এরা তো এতদিন আমাদেরকে চাঁদাবাজি করে টাকা এনে দিচ্ছে ইলেকশনের জন্য, এখন যদি আমি তাকে কোথাও বসাইতে না পারি, তো আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে এবং দলে নাকি ভাঙন শুরু হবে। তা আমরা বলবো, বাংলাদেশের রাজনীতিতে আমরা সংস্কৃতির পরিবর্তন করতে চাই, কিন্তু বিএনপির কোন সংস্কৃতির পরিবর্তনের মন মানসিকতাও দেখি নাই। এই জন্য আমরা একটা সিদ্ধান্ত এসে পৌঁছেছি, তারেক রহমানের দ্বারা আর বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব নয়। এটা আমরা বুঝে গিয়েছি এবং তারেক রহমান সমাজের সবচেয়ে যারা খারাপ লোক তাদেরকে হলো পার্লামেন্টে নিয়ে গিয়েছেন। আমরা যখন ছবিতে দেখি তারেক রহমানের আশেপাশে সবচেয়ে অভদ্র লোকগুলা তারেক রহমানের আশেপাশে থাকে, যারা হলো খাল কাটার নামে বিশাল বিশাল মেগা প্রজেক্টের দুর্নীতি শুরু করছে। প্রিয় তারেক রহমান, আমরা জানি এক সময় আপনি খাম্বা লাগিয়েছেন, এই যে আমাদের এখানে কারেন্ট নাই, এখন পুরা বাংলাদেশে খাম্বা আছে কিন্তু কারেন্ট নাই। কেন নাই আমরা জানি না, আসলে জানি না একটা কারণে। আমাদের প্রথমে তারা বলেছিল বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নাই, পরে আমরা যখন পেট্রোল পাম্পে গেলাম দেখলাম জ্বালানি নাই। তো আপনারাও ভুক্তভোগী ছিলেন। সরকার বলে তেল আছে, পেট্রোল পাম্পে যে তেল নাই, কয়েকদিন পরে লিটারে বাড়িয়ে গেল 45 টাকা করে। তখন হুড় হুড় করে পেট্রোল পাম্পে তেল আসা শুরু করলো। বিএনপির সিন্ডিকেট হলো এই তেলটা আটকে রাখছিল। এবার চিন্তা করেন, এই এক ধাপ্পাবাজিতে তারা কত হাজার কোটি টাকা জনগণের পকেট মেরে নিয়ে গিয়েছে। এখন আমরা এই জনগণের কথাগুলা বলি, এগুলা বলতে গেলে আমাদের উপরে হলো লাঠির আঘাত আসে। এই যে গতকালকে এখানে ছাত্রদের পোলাপাইন বিভিন্ন জনে বলছে যে এখানে কাউকে নিয়ে কথা বলা যাবে না। তুমি সারাদিন মাদক ব্যবসা করো, চুরি, বাটপারি, দুর্নীতি, মেয়েদের ধর্ষণ করো, তোমার এগুলো যদি আমরা না বলি, ভালো কোনো আমল নামা আমাদেরকে দাও, তাহলে আমরা বলি যে ছাত্র দলের একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, ছাত্র দলের একটা ছেলে মানুষের বিপদ আপদে এগিয়ে যাচ্ছে, বিএনপির একটা ছেলে মানুষের হলো ব্যবসায়ীদেরকে ধমক দিচ্ছে না। তোমাদের যদি এমন ভালো জিনিস থাকতো তাহলে আমরা ভালো জিনিসগুলা বলতাম। এখন দুনিয়ার আকামের লিস্ট এত বড় করেছে, এটা আমরা বলেই শেষ করতে পারি না। ভালো লিস্টে আমরা কখন যাব? এগুলাকে আমরা কি করব বলেন? আপনারাই একটা সমাধান দেন। যে বিএনপির এত নষ্ট একটা পার্টি, যারা আপনাদের উপর অস্ত্র কাজ করে আছে, আমরা কিছু বললেই তাদেরকে খারাপ হয়ে যায়। আপনাদের এই 5 তারিখের পরে বিএনপির লোকরা হিন্দু ভাইদের কাছে গেল, গিয়ে তাদের উপরে অ্যাটাক দিল। এখন আমি কয়েকজন বিএনপির ভাইকে জিজ্ঞেস করলাম, আপনি হিন্দুদেরকে ভোট পাইলেন কিভাবে? বললো হিন্দুরা খুব ভীতু জাতি, তাদেরকে ধমক দিলেই তারা ভোট দিয়ে দেয়। এখন তারা জোর করে আপনাদের থেকে ভালোবাসা আদায় করতে চায়। পুরো বাংলাদেশের হিন্দু ভাইদেরকে বলবো, জোর করে আপনাকে বিএনপি ধর্ষণ করতে চায়। আপনার সামনে সময় এসেছে, আগে আওয়ামী লীগ আপনার জমি কেড়ে নিয়েছে, এখন বিএনপি নিতে চাচ্ছে। আর কত নির্যাতিত হবেন? আমার কাছে আপনি হিন্দু নন, আমার কাছে আপনি বাংলাদেশের নাগরিক। আমার যেভাবে অধিকার রয়েছে আপনারও সেই একই অধিকার রয়েছে। কোন হীনমন্যতায় আপনারা ভুগবেন না। আমি যেভাবে যে স্কুলে যাই
আপনিও একই স্কুলে যান, আমি যে হসপিটালে যাই ওই একই হসপিটালে যাই, আমার সার্টিফিকেটে লেখা যখন বাংলাদেশি, আপনার সার্টিফিকেটেও লেখা বাংলাদেশি। বাংলাদেশে যতগুলো অধিকার আমি পাই ততগুলো অধিকারে আপনি পান, সাথে সাথে প্লাস এখানে যারা মুসলমান আছে তাদের ইমানি দায়িত্ব হলো আপনাকে ধর্মের জায়গা থেকে আরো ভালো রাখা। মূলত বাংলাদেশে আপনি দুইটা অধিকার পাচ্ছেন, কিন্তু আপনি শুধু সাহস করে না দাঁড়ানোর কারণে আজকে আপনাদের এই ধরনের আপনাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমরা বলবো আমাদের সাথে আসেন, আমরা কোন ধর্মীয় পরিচয় হিন্দু ভাইদেরকে এখানে অধিকারের পক্ষে না। আপনি বাংলাদেশী নাগরিক, বাংলাদেশের জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশের মাটি জলে বড় হয়েছেন, এই অধিকারের ভিত্তিতে আপনি বাংলাদেশী। আমরা কোন ধর্মীয় পরিচয়ে কাউকে ধমক দিয়ে কারো বাড়ি দখল করে তাদের ভোট ব্যাংক দখলের চিন্তা নাই আমাদের। আপনারা জানেন ইন্টারিম সরকারের সময় আমরা গিয়ে বলেছিলাম আপনাদের পূজার ছুটি বাড়িয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের ইতিহাসে প্রথম আমরা সেই সময় মন্দিরে মন্দিরে গিয়েছিলাম, মন্দিরগুলা পাহারা দিয়েছিলাম, কিন্তু আমরা আপনাদের ভালোবাসা পাইনি। সব উজাড় করে দেওয়ার পরও ভালোবাসা দিয়েছেন যে জোর করে নিতে চেয়েছে। আমরা আপনাদের জোর করে চাইব না, আমরা শুধু ভালোবেসেই যাব ততদিন পর্যন্ত, যতদিন না আপনারা হাসি মুখে আমাদেরকে ভালোবাসা দিবেন ততদিন পর্যন্ত আমরা ভালোবাসা চাই। আমরা জোর করে কোনো কিছু চাই না, কারণ আমাদের কাছে আপনার ধর্মীয় পরিচয় মুখ্য না। আমার কাছে আপনার পরিচয় আপনি একজন বাংলাদেশের নাগরিক, একজন মানুষ। এই অধিকারের পক্ষে আমি যদি বুকের রক্ত চলে যায় আমি আপনার মন্দিরের সামনে দাঁড়াবো, এটাই আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে। প্রিয় ভাইয়েরা, এই তরুণ প্রজন্মের কর্মসংস্থান আগামীর প্রজন্মকে, এই বর্তমানে যারা গ্যাং সৃষ্টি হয়েছে, সালাউদ্দিন গং, ফখরুল গং, তারেক রহমানের গং থেকে বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য, বাংলাদেশের পুলিশের সংস্কারের জন্য, বাংলাদেশের হিন্দু ভাইদেরকে অধিকারের রক্ষার জন্য, নারীদের সংস্কারের জন্য, মিডিয়া ভাইদের সংস্কারের জন্য আমাদের নতুন একটি যাত্রা শুরু করতে হবে। সেই যাত্রায় যদি বিএনপির ভাইয়েরা যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে তীব্র লড়াই হবে, কিন্তু আমরা আমাদের আবু সাঈদের রক্তের সাথে বেঈমানি করব না। যিনি শহীদ হয়ে গিয়ে বলে গিয়েছিলেন আমি মরে গেলাম, তোমরা 18 কোটি বাংলাদেশ জীবিত আছে, তোমাদের কাছে একটা দায়িত্ব দিয়ে গেলাম যে তোমরা বাংলাদেশটা ভালো করবা, আর যেন কোন সন্তান ছাত্রদল যুবদল এই কারণে চাকরি পাবে এই ধরনের বাংলাদেশে কেউ কায়েম করতে না পারে, বাংলাদেশে কোন কর্মসংস্থানের জায়গা থেকে তরুণদেরকে কেউ যাতে হতাশ করতে না পারে, এই আমানত দায়িত্ব আমরা তোমাদের কাছে দিয়ে গেলাম। আমরা সেই দায়িত্ব এবং আমানত পালন করতেছি। শেষ কথা, আমাদের শহীদ ওসমান হাদি, আপনি তার অনেক সমালোচনা করেন। এই পাগল বলেছিল জান দিব জুলাই দিব না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিব না। উনি ঠিকই জানটা দিয়ে গিয়েছিল, কিন্তু জুলাইকে বিক্রি করে নাই। প্রিয় তারেক রহমান, আপনি দেশে এসে বলেছিলেন শহীদ ওসমান হাদির আপনি বিচার করবেন। শহীদ ওসমান হাদির স্ত্রী আশায় প্রতিদিন বুক পেতে আছে কখন তার স্বামীর হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আপনি দেখেছেন আপনার মাকে কিভাবে নির্যাতন করেছে, আপনার বাপকে যারা হত্যা করেছে তাদেরকে আপনি 100 বছর পর ধরতে যান, কিন্তু এই রিসেন্টলি শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে সেই হত্যাকাণ্ডের বিচার নিয়ে আপনার একটি কথাও আমরা দেখলাম না। এটা দুঃখজনক। আমরা ধরে নিয়েছি যে আমাদের জন্য এই তারেক রহমানের কাছে কোনো কিছু নেই, আমরা ক্ষমতায় গিয়েই শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমরা ক্ষমতায় গিয়েই বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। আমরা ক্ষমতায় গিয়েই 70% মানুষ যে রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সে রায়টা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। শেষ কথা যেটা বলবো, শেষ হয়েও হইল না শেষ। এই ভাই আজমেরীগঞ্জের মানুষ, আপনারা এখানে কেউ একটু দাঁড়িয়ে বলবেন এই ভাই কারো থেকে চাঁদাবাজি করেছে? একজন বলতে পারবেন? দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, কারো বাড়িঘর দখল দিয়েছে? তাহলে যেই প্রার্থীটা বিএনপির, সে যদি
দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলকারী, নারীদেরকে অত্যাচার এমন কোন কাজ না করে পুরো বাংলাদেশে, তাহলে এবার স্থানীয় নির্বাচনে তাদেরকে একটু লাল কার্ড দেখানো প্রয়োজন আছে না আমাদের? যদি তাদেরকে লাল কার্ড দেখাতে চাই, আমাদেরও তো প্রার্থী লাগবে। আমাদের প্রার্থীকে আমরা খারাপ মানুষকে দিব নাকি ভালো মানুষকে দিব? অবশ্যই ভালো মানুষকে দিতে হবে। এই ভাইকে আপনাদের কাছে আজকে আমানত দিয়ে গেলাম। এই ভাই আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে যাবে, আপনাদের ঘরে ঘরে গিয়ে আপনাদের সেবা করবে। আমি আপনাকে বলে দিলাম, এইখানে রাজনীতিগঞ্জে কারো আপনার শোডাউনের দরকার নাই। আপনি সবার ঘরে যাবেন, একা একা যাবেন, যাই মাকে বলবেন, দিদি তোমার কি হয়েছে, মা তোমার কি হয়েছে, এই সমস্যাটা আপনি সমাধানের চেষ্টা করবেন। এই ভালোবাসা যদি দিতে পারেন, কোনো টাকা দিয়ে না, এজেন্ট লাগবে না, কিছু লাগবে না, এই রাজনীতিগঞ্জের সবাই এসে আপনাকে খাওয়াবে, পড়াবে, আপনাকে জয়ী করে তাদের কাঁধে তুলে আজমিরি গুঞ্জে আপনাকে নিয়ে মিছিল দিবে, যদি ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে পারে। ওনারা কিছু চায় না, ওনারা চায় ওনার ছেলের একটা চাকরি হোক, এই উপজেলাটা ঠিক হোক, এখানে একটু সুন্দরভাবে বসবাস করতে চায়। এই মানুষগুলা বেশি কিছু বাংলাদেশের কাছে কিছু চায় না, কখনোই চায় নাই। তারা যে জিকে গাউসকে ভোট দিয়েছে, জিকে গাউস তাদের কিছু দেয় নাই, কিন্তু এই মানুষগুলা দিয়াই যাচ্ছে, ভবিষ্যতেও দিয়া যাবেন। তবে আজমিরিগঞ্জে আর হবিগঞ্জে বিএনপিকে না বলুন, কারণ বিএনপি আমাদের সাথে প্রতারণা করেছে গণ অভ্যুত্থানের পরে। ওরা সংস্কার বাস্তবায়ন করে নাই, ওরা ভারতের সাথে হাত মিলিয়েছে, এবং বাংলাদেশের মানুষের সীমান্তে যে হত্যা হয় এটা নিয়ে তারা কথা বলে নাই। ওরা আপনার সন্তানের কর্মসংস্থানের ব্যবস্থা করে নাই, ওরা শুধু ছাত্র দল, যুব দলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এই জন্য আগামী স্থানীয় নির্বাচনে তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। আর বিএনপির যদি কোনো হোমরা তোমরা আমাদের সামনে আইসা দাঁড়াইতে চায়, এবার আসো বাবারা, আসো, এবার যথেষ্ট ধৈর্য হয়েছে, আর ধৈর্য নয়। ইনশাআল্লাহ এবার মাঠে তোমাদের সাথে আমরা একটু মুলাকাত করব, কথা হবে, আমরা তোমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিব। আর পুলিশ ভাইরা, আপনারা কোন হিন্দু ভাইদেরকে গ্রেফতার করতে চাইবেন না। আপনারা প্রশাসনে আছেন, বিএনপি কি বলছে ওইটা দেখার দরকার নাই, আইন কি বলে আপনাদের সে অনুযায়ী চলতে হবে। আমরা আপনাদের নামে অনেক রিপোর্ট পাচ্ছি, আপনারা একটু সতর্ক হয়ে যান, সংস্কার হয়ে যান। আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় যদি দায়িত্ব পালন করেন, দেখবেন ওই যে অন্যদের টাকার থেকেও একজন হিন্দু ভাই যাকে আপনি খুব সৎ বিচার করে দিয়েছেন, ওই দাদা দিদি যে একটা নাড়ু নিয়ে আসবে ভালোবাসার, এটা আপনি কোথাও কোটি টাকা দিয়েও পাইবেন না। ওনাদের মন অনেক সুন্দর মন, এই ভালো মানুষদের সাথে আপনাদের থাকতে হবে। আল্লাহর দোহাই লাগে, কোন হিন্দু ভাইদের উপর আপনারা অত্যাচার করবেন না, তাদেরকে বিনা কারণে ওয়ারেন্ট দিবেন না। আর আজকে প্রোগ্রামে আসার কারণে জিকে গৌসের কোন সন্ত্রাসী বাহিনী যদি কাউকে থ্রেট দেয়, যদি কাউকে গ্রেফতার করার প্রচেষ্টা চালায়, আমাদেরকে একটু জানাবেন। উনি সংসদে হুইপ আছে, ওনাকে আমরা ঢাকায় দেখে নিব ইনশাআল্লাহ। দোয়া করবেন, আবার দেখা হবে আমাদের প্রার্থীকে